যে পানি জীবন বাঁচায় সেই পানি আবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। জল, স্থল, মহাকাশ সবখানেই সংঘাতে জড়িয়ে বিশ্বের পরাশক্তিগুলো। সময় যত গড়াচ্ছে বদলাচ্ছে যুদ্ধের কৌশলও। আধুনিক যুদ্ধের বাস্তবতায় পানির অবকাঠামো ক্রমেই নীরব অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে। সাম্প্রতিক ইরান কিংবা ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধের কথাই বলি না কেন, সংঘাতের ময়দানে পানির অবকাঠামো কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু কেন? তাই জানাবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাম্প্রতিক সময়ে দুটি বড় যুদ্ধ ইরান ও ইউক্রেন। গেল ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর তেহরানের অনেক পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য উঠে আসে। তেমনি ইউক্রেনেও পানির অবকাঠামো লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর আক্রমণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় হরমুজ প্রণালীর নিকটবর্তী কেশম দ্বীপের পানি বিশুদ্ধকরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। এতে আশপাশের প্রায় ৩০টি গ্রামের পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। কেশম দ্বীপে অবস্থিত ডিসালিনেশন কেন্দ্রগুলো আশপাশের গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপদ পানির প্রধান উৎস। শুষ্ক ও মরুপ্রবণ অঞ্চলে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র বা ডিসালিনেশন প্লান্ট শুধু শিল্প স্থাপনা নয়, বরং লাখো মানুষের জীবন বাঁচায়। মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো ইরানও দীর্ঘদিন ধরে ডিসালিনেশন অবকাঠামো নির্মাণ এবং পারস্য উপসাগর থেকে দেশের পানি সংকটপূর্ণ এলাকায় পানি সরবরাহে বিনিয়োগ করে আসছে। এ ধরনের হামলা কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং আধুনিক যুদ্ধ কৌশলের একটি উদ্বেগজনক প্রবণতার প্রতিফলন। পানির অবকাঠামোর ওপর হামলার পেছনে বিভিন্ন উদ্দেশ্য কাজ করে। অনেক ক্ষেত্রে সামরিক প্রয়োজনের অজুহাতে পাম্পিং স্টেশন বা পানি বিশুদ্ধকরণ কেন্দ্রকে সামরিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়। আবার কখনো রাজনৈতিক সুবিধা আদায়, প্রশাসনিক কাঠামো দুর্বল করা কিংবা জনগণের ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে পানির সরবরাহ বন্ধ করা হয়। কিছু ক্ষেত্রে পানি ব্যবহার করা হয় জনগণকে এলাকা ছাড়তে বাধ্য করার জন্য অথবা সম্মিলিত শাস্তির হাতিয়ার হিসেবে। এমনকি যখন পানির অবকাঠামো সরাসরি আক্রমণের শিকার হয় না, তখনও নগর যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে এসব ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে এবং মানবিক সংকট আরও তীব্র হয়ে ওঠে। অতীতের নানা সংঘাতেও বারবার বলির পাঠা হয়েছে পানির অবকাঠামো। সিরিয়ার গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনী এবং বিরোধী গোষ্ঠী উভয় পক্ষই একাধিকবার পানির অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। পানি সরবরাহ বন্ধ করে দেয়া, পরিশোধন ব্যবস্থা ধ্বংস করা এবং পানীয় জল দূষিত করার ঘটনাগুলো মানবিক সংকটকে আরও গভীর করেছে। ২০১৪ সালে মসুল দখলের পর আইএস মসুল বাঁধের পানি নিয়ন্ত্রণ করে আশপাশের এলাকায় বন্যা সৃষ্টি করে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এবং কৃষিজমি ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে আইএস পানি ব্যবস্থাকে একটি চাপ সৃষ্টিকারী অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। সুদানে পানি সম্পদের উপর হামলা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা দুর্ভিক্ষ ও গণবাস্তুচ্যুতির পরিস্থিতিকে আরও খারাপ করেছে। মানবাধিকার বিশেষজ্ঞরা এসব ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কম খরচে সর্বোচ্চ ক্ষতি। আধুনিক যুদ্ধে প্রতিপক্ষকে শারীরিকভাবে ধ্বংস করার চেয়ে মানসিকভাবে ভেঙে ফেলা বেশি কার্যকর। একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বিদ্যুৎ বা পানি শোধন কেন্দ্র ধ্বংস করতে যে খরচ হয়, তার চেয়ে হাজার গুণ বেশি অর্থনৈতিক ও মানসিক ক্ষতি হয় যে দেশটির অবকাঠামো ধ্বংস করা হয়। পানি বন্ধ হয়ে গেলে পুরো সমাজ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে, যা যে কোনো বড় সামরিক অভিযান ছাড়াই প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে। জনসংখ্যাকে বাস্তুচ্যুত করা। অনেক সময় যুদ্ধের মূল উদ্দেশ্যই থাকে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষকে সেখান থেকে তাড়িয়ে দেয়া। পানি সরবরাহ বন্ধ করে দিলে বা পানি দূষিত করে দিলে মানুষ বাধ্য হয়ে সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে কোনো রকম সম্মুখ যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষ ফাঁকা ভূখণ্ডের নিয়ন্ত্রণ পেয়ে যায়। প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয়া। একটি দেশের সেনাবাহিনী বা প্রতিরোধ যোদ্ধারা তখনই শক্ত হয়ে লড়তে পারে যখন তারা জানে তাদের পরিবার পেছনে নিরাপদ আছে। কিন্তু যখন যোদ্ধারা শুনে যে তাদের ঘরে মা বাবা বা সন্তানরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, তখন তাদের যুদ্ধের মনোবল বা মোরাল ভেঙে চুরমার হয়ে যায়। পানিকে এখানে মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। মহামারী ছড়িয়ে দেয়া। পানি বিশুদ্ধকরণ কেন্দ্র বা
ক্লোরিনেশন ব্যবস্থা ধ্বংস করার অর্থ হলো পরোক্ষভাবে পানিবাহিত রোগকে, যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এগুলোকে যুদ্ধের অস্ত্র হিসেবে ছেড়ে দেয়া। বোমায় যত মানুষ মরে তার চেয়ে অনেক বেশি বেসামরিক মানুষ ও শিশু মারা যায় দূষিত পানির কারণে সৃষ্ট মহামারীতে। এটি প্রতিপক্ষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে তারা যুদ্ধের দিকে মনোযোগ দিতে পারে না। কৃষিকে পঙ্গু করা। পানির অবকাঠামো কেবল পানির উৎস নয়, এটি সেচ ব্যবস্থারও প্রাণ। বা সেচ নালা ধ্বংস করে দেওয়ার সরাসরি প্রভাব পড়ে খাদ্য উৎপাদনে। এতে প্রতিপক্ষ দেশটিতে তাৎক্ষণিকভাবে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা দীর্ঘমেয়াদে আমদানির ওপর বা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা তাদের সার্বভৌমত্বকে দুর্বল করে দেয়। শাসন ব্যবস্থার বৈধতা নষ্ট করা। নাগরিকদের মৌলিক চাহিদা যেমন পানি, বিদ্যুৎ, এইসব চাহিদা পূরণ করা যে কোনো সরকারের প্রধান দায়িত্ব। যখন কোনো বাহ্যিক শক্তি বা গোষ্ঠী পানির অবকাঠামো ধ্বংস করে দেয়, তখন সাধারণ মানুষের ক্ষোভ নিজের সরকারের উপর গিয়ে পড়ে। মানুষ মনে করে সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। দেশের ভেতরে গৃহযুদ্ধ বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, যা আক্রমণকারী দেশের জন্য সুবিধাজনক। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামোর ওপর হামলা নিষিদ্ধ। জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকল 1-এর 54 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, পানীয় সরবরাহকারী স্থাপনা, জলাধার, সেচ ব্যবস্থা এবং ডিসালিনেশন প্লান্ট ধ্বংস করা বা অকার্যকর করে দেয়া যাবে না। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিও জোর দিয়ে বলেছে যে যুদ্ধরত পক্ষগুলোকে অবশ্যই সামরিক লক্ষ্যবস্তু এবং বেসামরিক অবকাঠামোর মধ্যে পার্থক্য করতে হবে। ইচ্ছাকৃতভাবে জনগণকে পানি থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল এবং অনেক ক্ষেত্রে এটি যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। তাহলে করণীয় কি? জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পানির অবকাঠামোকে হাসপাতাল ও স্কুলের মতো সুরক্ষিত মানবিক স্থাপনা হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ পানির স্থাপনাগুলোকে বিশেষ সুরক্ষা দিতে হবে। এসব স্থাপনার আশপাশে নিরস্ত্রীকৃত অঞ্চল গঠন করা যেতে পারে। যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে পানি অবকাঠামো সুরক্ষার বিষয়টি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা উচিত। পানি সরবরাহ ব্যবস্থার কর্মীদের অপরিহার্য বেসামরিক কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্যাটেলাইট নজরদারি ও দ্রুত সতর্কতা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হামলা শনাক্ত করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সশস্ত্র সংঘাতের সময় পানি ও পানির অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, মানবতার প্রতি একটি নৈতিক দায়িত্ব।